আজ আমি গ্রিসের স্বাধীনতা যুদ্ধ নিয়ে আলোচনা করব। তাহলে আলোচনাটা শুরু করি। ইউরোপের ওপর খবরদারি করার জন্য যে মেটার্নিক ব্যবস্থা বা ইউরোপীয় রক্ষণশীলদের যে মৈত্রী অর্থাৎ কনসার্ট অফ ইউরোপ যা নামে খ্যাত এই সাংগঠনিক রূপ তার চূড়ান্ত আঘাতপ্রাপ্ত হয়েছিল গ্রিসের স্বাধীনতার যুদ্ধকে কেন্দ্র করে। এই আঘাত সহ্য করতে না পারায় মেটার্নিক ব্যবস্থার সঙ্গে সঙ্গে পুরো রক্ষণশীল সংগঠনই ভেঙে চুরে একাকার হয়ে গিয়েছিল, যার ফলে ইউরোপীয় শক্তি সমবায়ের প্রগতি বিরোধিতার আর কোনো প্রশ্ন ছিল না। তবে গ্রিকদের স্বাধীনতার যুদ্ধ কিভাবে ইউরোপীয় রাজনীতিকে প্রভাবিত করেছিল তা জানার আগে ওই স্বাধীনতা যুদ্ধের ব্যাপারে আমরা দৃষ্টিপাত করতে পারি। ল্যাটিন আমেরিকার কথা ছেড়ে দিলে ইউরোপে গ্রিকরাই প্রথম স্বাধীনতা যুদ্ধে জয়ী হয়েছিল। গ্রিকদের জাতীয়তাবাদী আশা আকাঙ্ক্ষা সাফল্যমণ্ডিত হয়েছিল। যাই হোক, গ্রিকরা দীর্ঘদিন ধরেই তুরস্ক সাম্রাজ্যের অধীন ছিল। অধীন থাকা সত্ত্বেও তুরস্কের সুলতান তার সাম্রাজ্যে গ্রিকদের কিছু বিশেষ সুযোগ সুবিধা দান করেছিলেন। যেমন খ্রিস্টান হিসাবে তারা স্বাধীনভাবে ধর্ম পালন করতে পারত, সরকারি কাজে মুসলিমদের মতন সমানভাবে অংশ নিতে পারত। এই রকম আরও নানা রকমের সুযোগ গ্রিকরা ভোগ করত, যা থেকে প্রধানত জাতিরা সাধারণত বঞ্চিত থাকে। গ্রিকদের এইসব অধিকারই আবার তাদের মধ্যে জাতীয়তাবোধ এবং স্বাধীনতার স্পৃহা জাগরণে সাহায্য করেছিল। প্রধানত জাতি হিসাবে গ্রিকদের তুরস্ক সুলতানের প্রতি আনুগত্যের কোনো প্রশ্ন ছিল না। উপরন্তু স্বৈরাচারী কাঠামোর মধ্যেও তারা যেসব সুযোগ সুবিধা ভোগ করে আসছিল তাদের কাছে সেটাই জাতীয় ঐক্যবোধ, ধর্মীয় একতা, ভাষা বা সাংস্কৃতিক ঐতিহ্য বিলুপ্ত না হয়েও গভীরতর হবার সুযোগ তারা পেয়েছিল। 18 শতকের শেষ ভাগে গ্রিক কবি, দার্শনিক, ঐতিহাসিক প্রভৃতি বুদ্ধিজীবীরা গ্রিসের স্বাধীনতা ও পুরাতন রোমান সাম্রাজ্যের পুনঃপ্রতিষ্ঠার সমর্থনে কলম ধরলে গ্রিকদের মনে জাতীয়তাবাদের জোয়ার বয়ে গিয়েছিল। এই প্রসঙ্গে গ্রিক লেখক কোরায়েস এবং কবি রিগাসের নাম বিশেষ স্মরণীয়। তাদের রচনা গ্রিসের প্রাচীন ঐতিহ্য ও ইতিহাস সম্পর্কে গ্রিকদের সচেতন করে তুলেছিল। তাছাড়া ফরাসি বিপ্লবের সাফল্য প্রধানত গ্রিকদের গণতান্ত্রিক ও জাতীয়তাবাদী চেতনা দৃঢ়মূল করেছিল। স্বাধীনতা সংগ্রামে গ্রিকদের অনুপ্রাণিত করতে গুপ্ত সমিতির অপরিসীম অবদান রয়েছে। 1814 খ্রিস্টাব্দে জনৈক গ্রিক ব্যবসায়ী স্কুপাস কৃষ্ণসাগরের উপকূলে ওডেসা শহরে প্রথম ফিলিকে হেটারিয়া বা ভাতৃসংঘ নামে এক গুপ্ত সমিতি প্রতিষ্ঠা করেন। তার 3টে উদ্দেশ্য ছিল এই সমিতি স্থাপনের পিছনে। যেমন 1. গ্রিকদের মধ্যে শিক্ষা দীক্ষার প্রসার ঘটানো, 2. সর্বোচ্চ গ্রিক জাতীয়তাবাদ সম্পর্কে প্রচার চালানো এবং 3. তুর্কিদের হাত থেকে মুক্ত করে পুরনো গ্রিক অর্থাৎ বাইজেন্টাইন সাম্রাজ্যের পুনঃপ্রতিষ্ঠা করা। ফিলিকে হেটারিয়া অল্পদিনের মধ্যেই এতই জনপ্রিয় হয়ে উঠেছিল যে 1814 থেকে 1820 মধ্যে গ্রিসের সর্বত্র ওই সমিতির শাখা প্রতিষ্ঠিত হয়েছিল এবং সদস্য সংখ্যা 2 লক্ষে পৌঁছেছিল।
গ্রিক বিদ্রোহের সূচনা 1821-এ মোলদাভিয়া ও ওয়ালাচিয়াতে জনৈক আলেকজান্ডার ইপসিলান্তির নেতৃত্বে হয়েছিল। মোলদাভিয়াতে বিদ্রোহ আয়োজনের অন্যতম উদ্দেশ্য ছিল যাতে রাশিয়ার সাহায্য পাওয়া যায়। মোলদাভিয়া থেকে রাশিয়ার দূরত্ব খুবই কম, কিন্তু ইপসিলান্তির হিসাবে গরমিল হয়েছিল। মেটার্নিকের পরামর্শে যার প্রথম আলেকজান্ডার বিদ্রোহীদের সাহায্যদানে বিরত থাকেন। ঈপ্সিত সাহায্য না পাওয়ায় ইপসিলান্তি নিঃসঙ্গ হয়ে পড়েছিলেন এবং মোলদাভিয়া এবং ওয়ালাচিয়ার বিদ্রোহ দমনে তুরস্কের সুলতানকে মোটেই বেগ পেতে হয়নি। ইতিমধ্যে অবশ্য গ্রিসের অন্যান্য জায়গায় বিদ্রোহ ছড়িয়ে পড়ায় সমগ্র পরিস্থিতিতে পরিবর্তন এসেছিল। রাশিয়া বিদ্রোহীদের সমর্থনে এগিয়ে গিয়েছিল, যার ফলে গ্রিকদের বিদ্রোহ আর তুরস্কের অভ্যন্তরীণ ব্যাপার রইল না, ইউরোপীয় রাজনীতির আবর্তে পড়ে গিয়েছিল। রাশিয়ার একক সমর্থনে গ্রিক বিদ্রোহ জয়যুক্ত হলে সেখানে রাশিয়ার একচ্ছত্র প্রভাব বিস্তৃত হবে বিবেচনা করে ইংল্যান্ড এবং ফ্রান্স গ্রিকদের সমর্থনে এগিয়ে এসেছিল। 1827 খ্রিস্টাব্দে ইংল্যান্ড, ফ্রান্স ও রাশিয়া লন্ডন চুক্তিতে এই মর্মে সিদ্ধান্ত নিয়েছিল যে তারা যৌথভাবে গ্রিকদের দাবি মেনে নেবার জন্য তুরস্কের সুলতান ইব্রাহিম পাশার উপর চাপ সৃষ্টি করবে। ইতিমধ্যে ন্যাভেরিনোর ঘটনায় 1827 খ্রিস্টাব্দে তুরস্ক সমগ্র খ্রিস্টান জগতের বিরুদ্ধে ধর্মযুদ্ধ শুরু করে দিয়েছিল। আকস্মিকভাবেই ন্যাভেরিনো উপসাগরে তুর্কি জাহাজগুলোকে বিনা প্ররোচনায় ইংরেজ নৌবাহিনী বিধ্বস্ত করলে তুরস্কের সুলতান খ্রিস্টানদের আগ্রাসনের বিরুদ্ধে ইসলামের সম্মান রক্ষার আবেদন জানিয়েছিলেন। এইভাবে গ্রিকদের স্বাধীনতা যুদ্ধ এক ইউরোপীয় যুদ্ধে রূপান্তরিত হয়েছিল বলা যেতে পারে। এই পরিস্থিতিতে তুরস্কের বিরুদ্ধে প্রথম রাশিয়া একাই ঝাঁপিয়ে পড়েছিল 1828 খ্রিস্টাব্দে। প্রসঙ্গত উল্লেখ্য, গ্রিকদের স্বাধীনতাকে সমর্থন ব্যতীত তুরস্কের দুর্বলতার সুযোগে সেদিকে রাজ্য বিস্তার করার একটা স্বপ্ন রাশিয়া অনেকদিন থেকেই দেখছিল। রুশ তুর্কি এই যুদ্ধে তুরস্ক পরাজিত হয়ে রাশিয়ার সঙ্গে অ্যাড্রিয়ানোপলের সন্ধি স্বাক্ষর করেছিল 1829 খ্রিস্টাব্দে। এই চুক্তির শর্ত অনুসারে গ্রিসের স্বাধীনতা স্বীকৃত হয় এবং রাশিয়া তুরস্কে ব্যবসা বাণিজ্যের সুযোগ লাভ করে। অ্যাড্রিয়ানোপলের সন্ধিকে তুরস্ক সাম্রাজ্যের ধ্বংসের প্রথম পর্যায় বলা যেতে পারে। ঘটনার শেষ এখানেই হয়নি। 1 বছরের মধ্যে লন্ডনে এক সম্মেলনে সমবেত হয়ে ইংল্যান্ড, ফ্রান্স প্রভৃতি দেশ অ্যাড্রিয়ানোপলের সন্ধিতে কিছু পরিবর্তন ঘটিয়েছিল, যাতে তুরস্কে রাশিয়ার প্রভাব প্রতিপত্তি তেমন বৃদ্ধি পেতে না পারে। তবে গ্রিসের স্বাধীনতাকে সকলেই স্বীকার করে নিয়েছিল। গ্রিকদের স্বাধীনতা সংগ্রাম ইউরোপের রাজনৈতিক আন্দোলনের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায়। ভিয়েনা সম্মেলনের পরে ইউরোপের রাষ্ট্রপ্রধানরা যখন গণতন্ত্র ও জাতীয়তাবাদের অগ্রগতিকে রুদ্ধ করতে চেয়েছিলেন, তখন গ্রিক সংগ্রামের সাফল্য ইউরোপের স্বাধীনতাকামী জাতির মধ্যে আশার সঞ্চার করেছিল। দ্বিতীয়ত, ইউরোপীয় যুদ্ধে তুরস্কের পরাজয় সাম্রাজ্যের অভ্যন্তরীণ ও সামরিক দুর্বলতাকে স্পষ্ট করে তুলেছিল। এই দুর্বলতার ফলে পরবর্তীকালে
ইউরোপীয় রাজনীতিতে নানা সমস্যা দেখা দিয়েছিল। তৃতীয়ত, গ্রিকদের স্বাধীনতা সংগ্রামকে রাশিয়া যেভাবে সমর্থন জানিয়েছিল তাতে তার আন্তর্জাতিক মর্যাদা বৃদ্ধি পেয়েছিল। তাছাড়া ভূমধ্যসাগরীয় অঞ্চলে রাশিয়ার প্রভাব দৃঢ় ভিত্তিতে প্রতিষ্ঠিত হয়েছিল। সবশেষে বলা যেতে পারে যে গ্রিক স্বাধীনতা যুদ্ধ মেটার্নিক ব্যবস্থাকে সম্পূর্ণ বিপর্যস্ত করে দিয়েছিল। বিদ্রোহীদের প্রতি শত্রুতা ভাবাপন্ন মেটার্নিক শত চেষ্টা করেও রাশিয়া, ইংল্যান্ড বা ফ্রান্সকে বিদ্রোহীদের সমর্থন করা থেকে বিরত করতে পারেননি। আসলে রক্ষণশীল ইউরোপীয় শক্তিদের যে মৈত্রী ভিয়েনার পরবর্তীকালে গড়ে উঠেছিল তার ভিত্তি যেমন সুদৃঢ় ছিল না, তেমনি ব্যক্তিগত স্বার্থ যখনই বড় হয়ে উঠেছে তখনই তাদের মৈত্রী ভেঙে পড়েছে। ল্যাটিন আমেরিকার উপনিবেশবাসীদের সমর্থনে ইংল্যান্ড এবং গ্রিক বিদ্রোহীদের সমর্থনে রাশিয়া ও ফ্রান্স এগিয়ে যাওয়ায় রক্ষণশীলদের মৈত্রীর প্রধান স্তম্ভই খসে পড়েছিল। বিদ্রোহীদের সমর্থন জানিয়ে ইউরোপীয় প্রধান শক্তি নিজেরাই প্রাক বিপ্লব অবস্থার পরিবর্তন ঘটিয়েছিল। এমত অবস্থায় পুরনো মৈত্রী আর টিকিয়ে রাখা সম্ভব ছিল না। এই মৈত্রী ছিন্ন হওয়ায় অবশ্য সুবিধা হয়েছিল ইউরোপের জাতীয়তাবাদী ও উদারপন্থীদের। আজ আসি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।